টিবিএস পডকাস্টে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যে দলে জায়গা হয়নি লিটন দাস ও হাসান মাহমুদের, সঙ্গে নেই সাকিব আল হাসানও। সর্বোপরি কেমন হলো এই স্কোয়াড, তা নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল তো দিল, দলটাকে নিয়ে আপনার কি অভিমত, মানে দলটা কেমন হলো আপনার মতে? আমি যতটুকু দেখেছি তাতে এটা আমার মনে হয় যে এই মুহূর্তের জন্য ভালো দল। যে সিলেকশন গুলো দেখলাম আমি, দেখেন আপনি উপরে যদি টপ অর্ডারে লিটন দাসকে দেখছি না, লিটন দাস নাই, কোশ্চেন আসতে পারে। তো নাই হচ্ছে রিসেন্ট পারফরমেন্সের জন্য হয়তো তাকে রাখে নাই আমার মনে হয়। এবং এক একজনের টিম এক এক রকম হবে। ধরেন আপনি আলোচনা সমালোচনা করলে আপনার মধ্যে 15 জন হবে, 14 জন হয়তো একই রকম হবে, একজন বা দুজন হয়তো এই পারে হবে, সবার সাথে সবার মিলাতে গেলে। সাকিবকে রাখে নাই আমার কাছে মনে হয়, যেহেতু সাকিব বোলিং করতে পারবে না, নিষেধাজ্ঞা হয়েছে, হয়তো এজ এ ব্যাটসম্যান হিসেবে এখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাতে আমার মনে হয় যে ওই জায়গাটা হচ্ছে না বলে হয়তো তাকে বিবেচনা করে নাই ব্যাটসম্যান হিসেবে। বাট যদি সে বোলিং করতে পারতো আমার মনে হয় যে অবশ্যই তাহলে সে আমাদের একটা সুপার একটা প্লেয়ার হতে পারতো, মানে আমাদের মানে ওই চিন্তা করে। এখানে তো ইমোশনাল কিছু ব্যাপার না, এখানে ইমোশনাল হচ্ছে বড় হচ্ছে টিম কম্বিনেশন আপনাকে বানাতে হবে, রাইট, ভালো টিম কম্বিনেশন। এখানে ধরেন ইমোশনের কিছু নাই। দল যখন খেলতে যাবে কে কত বছর খেলেছে, কে কয় বছর খেলে না, এগুলো তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সিলেক্টরদেরও কিন্তু একটা বড় ইয়ে থাকে যে সিলেক্টর কত ভালো টিম বানালো, ভালো টিম বানানোর পরে যদি ভালো রেজাল্ট করে তাদেরও কিন্তু একটা ওখানে কিন্তু অ্যাচিভমেন্ট এগুলো মানে যোগ হয়। তো আমার মনে হয় আপনি যদি দেখেন যে উইকেট কিপার দুজন আছে, মুশফিক এবং জাকির আলী অনেক আছে। বাহাতি স্পিনার যেহেতু সাকিব নাই, ওখানে মাসুমকে নিয়েছে। সাথে আপনি যদি পাকিস্তানে খেলা, তো আমার মনে হয় যে সবকিছু বিবেচনা করলে যে কিছু স্পিনার দুই ধরনের চিন্তা করতে হবে। থ্রু উইকেটে ধরলাম, যে থ্রু উইকেটে খেলা ধরলাম, তো থ্রু উইকেটে 4টা পেস গুলো নিয়েছে, ভালো ভালো 4টা পেস গুলো নিয়েছে। মোস্তাফিজকে এক্সপিরিয়েন্স হিসেবে নিয়েছে, তার স্কিন খুব ভালো রিদমে আছে। রানাকে জোরে বোলার হিসেবে নিয়েছে, পাকিস্তানে যেহেতু রানা ভালো বল করছে, টেস্টে ভালো বল করছে, খেলা আছে কিনা যাই না। রাইট। হ্যাঁ, তারপরে ওইসব চিন্তা বিবেচনা করে নিয়েছে। নাইট এখনো ভালো বল করছে। তানজিম সাকিব ওয়ানডের জন্য আমাকে তোমরা ইউজফুল একটা প্লেয়ার, বোলার, অলরাউন্ডার। যেমন হয়তো বোলিং করে সবাতে, কিন্তু আপনি নিচ থেকে 25-30 রান করার মতো অ্যাবিলিটি আছে। রাইট, বলবো না যে হার্দিক পান্ডে, বাট তাকে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা অলরাউন্ডার বানানো যেতে পারে যদি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে থাকে ফিউচার। আমার কাছে মনে হয় তার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে। তাকে অলরাউন্ডার যদি আপনি 4টা পেস বোলার খেলান, তখন হয়তো সাকিবকে, তানজিম সাকিবকে আপনি হয়তো যদি অলরাউন্ডার হিসেবে খেলাবেন, বা 3 নাম্বার যদি পেস বোলার হিসেবে খেলা, একটা অলরাউন্ডার, দুটো বোলার হয়তো ব্যাটিং এ পারে না, নাসুম হয়তো ব্যাটিং এ পারবে না। তো এইভাবে কম্বিনেশনটা করেছে, ভালো লাগছে। আমার কাছে মনে হয় আমি হ্যাপি, ঠিকঠাক ভালো হয়েছে। পাকিস্তানে আমরা সিরিজটা যেটা দেখলাম যে হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছিলেন পাকিস্তানের মাটিতে। তো এই হাসান মাহমুদকে বাদ দেওয়াটা কতটুকু যৌক্তিক ছিল? আমি আপনার সাথে আমিও একমত যে হাসান মাহমুদের একটা এখানে যে যেটা আছে, হাসান মাহমুদের একটা 4টা পেস বলের মধ্যে একটা পেস বলার কেমন মিসিং আমার কাছে মনে হয়েছে। আমিও আমার কাছে মাথায় আসছে যে হাসান মাহমুদ এত ভালো বল করছে পাকিস্তান সিরিজে, ইন্ডিয়া সিরিজে, কেন নাই। তবে আমার কাছে মনে হয় একদিন হয়তো চিন্তা করছে। আপনি দেখেন নাহিদ রানা কিন্তু খুব ভালো রিদমে আছে এখন এই মুহূর্তে, তার স্কিন তো খুবই ভালো রিদমে আছে। মোস্তাফিজকে তারা চিন্তা করেছে একটা হয়তো সিনিয়র বোলার হিসেবে। তো এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একটা কম্পিটিশন ছিল আপনি, আমার কাছে মনে হয়। রাইট, আমাদের যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা, অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু কম্পিটিশন নাই। আপনি যদি দেখেন উপরে কিন্তু কোনো কম্পিটিশন নাই, মানে উপরে কিন্তু কোনো কম্পিটিশনই নাই। আপনি দেখেন রাইট। কোনো কম্পিটিশন। এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে 5 জন আমার কাছে মনে হয় যে একদম দাবিদার ছিল। তার মধ্যে যেহেতু 4 জন নিবে, তো সিলেক্টররা মনে করেছেন যে হয়তো আমরা এই স্টারে যাবো বা এইভাবে যাবো, এই জন্য তারা করেছেন। রাইট। ওপরের ব্যাটারদের কথা যদি আমি একটু বলি, পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে, তানজিদ হাসান তামিমকে নেওয়া হয়েছে, সৌম্য সরকারকে নেওয়া হচ্ছে, এই 3জন ওপেনার। সেখানে লিটন বর্তমানে ফর্মের দিক দিয়ে চিন্তা করলে হয়তো তাদের থেকে কিছুটা পিছিয়ে থাকবেন, কিন্তু আইসিসির যেই টুর্নামেন্ট গুলো হয় সেখানে লিটনের পারফরমেন্স আমরা কিন্তু দেখে আসছি যে লিটন মোটামুটি ভালোই খেলছিল। তো লিটনকে বাদ দেওয়ার ক্ষেত্রে আপনি এটা কতটুকু সাপোর্ট করছেন বা কিভাবে দেখছেন? দেখেন, আমার কাছে মনে হয় যে আইসিসি যত বড় বড় ইভেন্টে লিটন দাসের রান আছে, আমরা ওইভাবে হিস্ট্রি না দেখাই ভালো। বিকজ হিস্ট্রি দেখে তো আসলে ক্রিকেটে আসলে আগানো যায় না। এবার আমার 2004 সালে আমাদের ওয়েস্ট ইন্ডিজ আমার সেঞ্চুরি আছে, তো তার মানে কি আমাকে 2025 সালে কি আমাকে খেলাবেন ভাই সেঞ্চুরির জন্য? তো হিস্ট্রি আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট যে বর্তমান সে কি অবস্থা আছে। একটা প্লেয়ার ধরেন 4 মাস ধরে রান করে না, কথার কথা,
তো আপনি শুনেছেন যে না ওইখানে সেঞ্চুরি মেরেছিল বলে তাকে আবার নিয়ে যাবেন, সেটা তো হলো না। 4 মাস তো সে রিদমই নেই। রাইট। তো মানে প্র্যাকটিক্যাল বর্তমান রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট, যে বর্তমানে সে কেমন ফর্মে আছে, কেমন টাচে আছে। তো আমার মনে হয় যে আপনি যদি দেখেন সৌম্য, আমার মনে হয় যে মোটামুটি একটু ভালোই করছে এই মুহূর্তে। আমাকে যেমন হয় সৌম্য তো একটা অফ ফর্মে ছিল অনেক আগে, কয়েকদিন বেশ কিছুদিন আগে কামব্যাক বেশ ভালোই করলো। এখন তানজিদ তামিম, শান্ত, মেন টিম কিন্তু অলরেডি আছে। দেখেন আপনি আলটিমেটলি সৌম্য, তামিম, শান্ত রাইট। ব্যাটিং করবে আমি মনে হয়। রাইট। ব্যাকআপ হিসেবে নিচে ইমনকে রাইট। ওপেনার হিসেবে। আপনি টিমটা দেখেন 15 জনের ভালো আছে কেন, 1 2 3 সৌম্য, তামিম, শান্ত, 1 2 3 যদি ধরেন, তাহলে ওইখান থেকে একটা ব্যাকআপ হিসেবে পারভেজ ইমনকে রাখছে। ব্যাকআপ হিসেবে ভাইয়া, ব্যাকআপ হিসেবে কি পারভেজ হোসেন ইমনের পরিবর্তে কি এনামুল হক বিজয়কে কি একটা সুযোগ যেত কি না, মানে আপনার কি মনে হয়? আর এখানে ধরেন এক একজন এক এক রকমের ভক্ত থাকে। হ্যাঁ, আমি মানে বলবো না যে দেওয়া যেত কি দেওয়া যেত না। আমি ট্রাস্ট করি সিলেক্টরদের উপরে, সবসময় ট্রাস্ট করি, বিকজ যে টিমটা তারা দিয়েছেন তারা তাদের বেস্ট ট্রাই করেছেন। রাইট। দেখেন 19-20 আমরা কিন্তু অনেক সময় কনফিউজ করি যে না এসে হলে ভালো, ভালো খেলে ভালো। প্লেয়াররা তো পারফরমেন্স এমন করতে হবে যে পারফরমেন্সে আপনার এমনি কোনো কোশ্চেন না আসে। এই যে মাহমুদুল্লাহ যে খেলা খেলেছে কিছুদিন আগে বাংলাদেশ টিমের পক্ষে, যেহেতু খেলা আসলো, রাইট। তা আপনি কি কোনো কোশ্চেন করবেন মাহমুদুল্লাহ যাতে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য? একদমই না। তো আপনি যখন 19-20 সম্পর্ক করে রাখবেন পারফরমেন্সে, সেরকম না সিলেক্টরদের উপরে যে সিলেক্টর রাইট ডিসিশন নেবে, বিকজ সিলেক্টর খুব কাছ থেকে দেখছে, কোচ খুব কাছ থেকে দেখছে, ক্যাপ্টেন খুব কাছ থেকে দেখছে। কিছু ক্ষেত্রে যে 19-20 পার্থক্য যদি হয়, তখন কিন্তু তাদের মানে কে ভালো টিমমেট, কার বেশি টিমের প্রতি ফিলিং বেশি, মানে হার্ডওয়ার্কিং বেশি, এগুলো অনেক কিছু কালেকশন হয় আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি। শান্তর ব্যাপারে যদি একটু কথা বলি, শান্ত কয়েকদিন আগে ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিল, বাট এখন তাকে ক্যাপ্টেন দিয়ে আর কি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করা হলো। এটা কি মানে শান্ত যে একবার ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিল, এটার কোনো ইম্প্যাক্ট করবে কিন্তু টিমে আদৌ? আমার মনে হয় না পড়বে। শান্ত অনেক ম্যাচিওর এখন, মানে আমার কাছে মনে হয় শান্ত, মেহেদী মিরাজ এরা সবাই ম্যাচিওর। দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমে খেলছেন, নার্ভ জানে, তারাও জানে যে এখানে ভালো না করলে টিকে থাকা কঠিন, মেন্টাল প্রেশার আছে, সাপোর্টার প্রেশার আছে, মিডিয়া প্রেশার আছে, অনেক কিছু আছে। বাট আমি মনে করি যে আমরা হয়তো ক্যাপ্টেনদেরকে দিকে আঙুল চলছি আমরা অনেক সময়। হ্যাঁ, আপনি যদি দেখেন যে আমরা দেখেন লিটন দাস কিন্তু যদি দেখেন যে ওই সিরিজে খেলা আসলো, সিরিজ জিতে আসলো, ঠিক আছে, কিন্তু সে কিন্তু রান করে নাই। একদমই না। তো কখনো কখনো ভাগ্য খুব ইম্পর্টেন্ট। আপনি এখন লিটন দাসকে কিন্তু আপনি টি-20 ক্যাপ্টেন রেখেছিলেন, তারপরে আবারও যদি সিরিজ হয় রাখবেন, কেন রাখবেন? যে তার হাত দিয়ে সিরিজ জিতেছে তাই। রাইট। কিন্তু অ্যাজ এ তো ব্যাটসম্যান তো রান করে নাই, তখন কিন্তু কথা নাই। তো দিন শেষে কিন্তু আমরা রেজাল্ট গুলো দেখতে চাই, কিন্তু আমি কখনো রেজাল্টের পক্ষে থাকি না। রেজাল্ট তো একটা থাকে, একটা রেজাল্ট হচ্ছে আপনি আপনি দেখছেন কিনা জানি না, ওই যে 3 Idiots মুভি দেখছেন? জি জি। 3 Idiots মুভিতে আমি আমির খান বিশ্বাসী, ওকে। মানে আমি বুঝতে পারছি। হ্যাঁ, গট ইট। একটা ছেলে কিন্তু যে ফার্স্ট হয়, যে প্লেন যে ক্যারে নিয়ে যায়, ও ফার্স্ট সেকেন্ড হওয়ার ধান্দা করে সবসময়, ফার্স্ট রেজাল্ট হওয়ার জন্য। ও শুধু রেজাল্ট করার ধান্দা থাকে, কি করে রেজাল্ট দেবো। আরে রেজাল্ট তো আছে দরকার, কিন্তু তার চেয়ে বরঞ্চ আপনি ওই কাজটা কতখানি এনজয় করেন সেটা ইম্পর্টেন্ট, আপনি কত ভালো করেন। আমি কারো এগেন্স্ট নয়, আমার কাছে মনে হয় যে 19-20 হলে আমার কাছে মনে হয় যে সিলেক্টরকে ছেড়ে দেওয়া ভালো। যে না, আমি চার্জ করছি যে না, সিলেক্টররা ভালো সিলেকশন দিয়েছে। বিকজ হচ্ছে যে আপনি যখন সাকিবের, নো ডাউট সাকিব যদি ফিট থাকতো, সাকিবের এখানে ইনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট এত বড় একটা ট্রফির মধ্যে। লিটন দাস কনফিউজ কল, হাফ হাফ, না নিলেও কিছু মানে যায় আসে না, থাকলেও যায় আসে না, এরকম মানে বুঝছেন আপনার পারফরমেন্স। বরঞ্চ পারফরমেন্স আরো খারাপ, যে রানই করছে না, ওখানে যদি খারাপ খেলতো একটা ম্যাচ পরে মানুষ কিন্তু সব বলবে যে ওই ভাই আবার কে নিয়ে এসছে, আবার টানছে কি, আবার টানছে। বরঞ্চ না থাক না, এই যে ছেলেগুলো সুযোগ পাচ্ছে, আমি অলরেডি কিন্তু ভালোই খেলছি, মাঝে মাঝে কিছু ইনিংস ভালো খেলছি, কি না, সৌম্য অল্প অল্প ইনিংস কিন্তু ভালোই খেলছে। তো এইখানে আমার কাছে মনে হয় জায়গা আমি দেখছি না। শুধু আপনি বলতে পারেন যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে ওইখানে হাসান মাহমুদের কথাটা বলতে পারেন, যে হাসান মাহমুদটা ব্যাড লাক, যেন কাছে মনে হয় যে একমাত্র খেলোয়াড় যে ব্যাড লাক, ওইখানে বেশ ভালো কম্পিটিশন আছে বোলারের মধ্যে। রাইট। এই টিমটাকে নিয়ে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন? আমি খুব বেশি সম্ভাবনা দেখি না। মানে আপনি বলতে পারেন এটা একটা টুর্নামেন্ট, এবং বাংলাদেশ খেলতে গেলে সম্ভাবনা হচ্ছে প্লেয়াররা বিগত দিনগুলো যেভাবে পারফর্ম করাচ্ছে, তাতে আমার কনফিডেন্স অনেক হাই না। বিকজ আপনি শুধু, আমরা অনেক সময় মার্কেট করার জন্য অনেক সময় অনেক কথা বলি যে হো জায়গা, করবো ও করবো, এগুলো কথা বলে লাভ নাই ভাই। আপনি অনেস্টলি বলেন, আপনি
একজন লেখালেখি করেন। ইন্ডিয়া টিমের যদি আপনি 11 জনের টিমটা দেখেন বা 15 জনের টিমটা দেখেন, এই যে ইয়েতে অস্ট্রেলিয়া যে টেস্ট ম্যাচ খেলছে, বাঘে বাঘে লড়াই হচ্ছে, রাইট প্রত্যেকটা বল টু বল মিস করি না। রাইট আমি বাংলাদেশের খেলা যত না দেখি তার চেয়ে ওই খেলাগুলো বেশি দেখি। মানে ওর মধ্যে কোয়ালিটি আছে ভাই, কি বলেন আপনি? অস্ট্রেলিয়া টিম যে ব্যাটিং করছে কোয়ালিটি, সাউথ আফ্রিকা টিম যে ব্যাটিং করছে কি কোয়ালিটি, পাকিস্তানের সাথে খেলছে। এই কোয়ালিটি গুলো ভাইয়া বাংলাদেশের ক্ষেত্রে কেন আসে না? মানে কোন বাধাটা সবচেয়ে বড় বাধা এখানে? বাধাটা কোন ক্ষেত্রে আমি তো অনেকবার বলেছি ভাইয়া, এটা আসলে খুব অল্প সময় মানে কখন ডিটেলস না। আপনি তখনই একটা ভালো বিরিয়ানি খেতে পারবেন, একদম কোয়ালিটি বিরিয়ানির দাম হবে অনেক। ধরেন বাসমতি চাল, পৃথিবীর অনেক সুন্দর সুন্দর মানে মাটনের মানে মাংস, খাসির মাংস কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকম টেস্ট হয়, বলে না স্টেক, আফ্রিকার স্টেক খেয়ে সবচেয়ে বেশি মজা। বাংলাদেশের গরুতে যেহেতু স্টেকটা যেমন না হবে তার চেয়ে আফ্রিকার গরুতে ভালো হয়। তো ধরেন আপনি যদি ভালো মাটন দেন, ভালো পানি ইউজ করেন, ভালো মশলা ইউজ করেন, ভালো বাবুর্চি ইউজ করেন, ভালো গ্যাসের চুলায় রান্না করবেন না খড়িতে করবেন, সবকিছু যখন বেস্ট হবেন তারপরে আপনার একটা ভালো বিরিয়ানি তৈরি হবে। একটা শুধু জিনিস দিতে হবে না ভাই, শুধু বাবুর্চি দিতে হবে না। ট্রু তো পুরো কালচারটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। ক্রিকেটের কালচারটা ডেভেলপ নাই বলেই আমরা মানে সবসময় কিন্তু হোঁচট খাচ্ছি, এবং এটা কখনোই কেউ আমরা লম্বা সময় প্ল্যান করছি না যে কি করলে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বাট সুপার ফিউচার আছে বাংলাদেশের, রাইট সুপার ফিউচার। মানে কেন বলছি যে ভাইয়া আপনার ওয়ার্ল্ডে যত গ্রেট প্লেয়ার আছে আপনি যদি দেখেন তাদের কিন্তু কোনো হাইটের বাদ বিচার নাই। এখানে টেন্ডুলকার ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, ব্রায়ান লারা বেস্ট ব্যাটসম্যান, ট্রু তারপরে যদি আপনি দেখেন মুরলীধরন বেস্ট অফ স্পিনার, শেন ওয়ান বেস্ট লেগ স্পিনার, তো রশিদ খান বেস্ট লেগ স্পিনার, তাহলে আপনি তো কাদের মানে আব্দুল কাদের বেস্ট লেগ স্পিনার। তো তাহলে হাইটের ফ্যাক্টর নাই, পাওয়ারের ফ্যাক্টর নাই ক্রিকেটের মাঠে। আপনার পোলার ক্রিস গেল যদি দিয়েই হতো তবে ও চ্যাম্পিয়ন হতো ওয়ার্ল্ড কাপ, তারপরে ওয়ানডেতে চ্যাম্পিয়ন হতো, হবে দুদিন একদিন হবে, টি-টোয়েন্টিতে একদিন হবে, কিন্তু সবসময় হবে না। বুদ্ধি দিয়ে টুর্নামেন্ট জিতে যায়। আমি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া, আমি যদি লাস্ট একটা কোয়েশ্চেন, যে এই টিমটাকে আপনি 10-এর ভিতর কত রেট করতে চান? আসলে মার্কিং করা খুব কঠিন। 10-এর মধ্যে কার সাথে মার্কিং করবেন? মানে বাংলাদেশের এই টিমটা কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য? আমাদের না, এটা হচ্ছে আমাদের বেস্ট 11, আমাদের বেস্ট 15 এই মুহূর্তের জন্য। এইটুকু এই মুহূর্তের জন্য বেস্ট 15, এই মুহূর্তের জন্য বেস্ট 15। কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি বলেন, আমি মনে করি যে এই টিম ভালো খেলতে পারে। অবশ্যই আমি আশাবাদী ভালো খেলা, যদি প্লেয়াররা নিজেদের কাজগুলো করে, নট ক্যাপ্টেন। আমরা শুধু ক্যাপ্টেনের উপরে খারাপ করলে ক্যাপ্টেন দিকে আনবো, সবাই নিজের কাজ করেন। আপনি একটা পত্রিকা চালান ভাই, হ্যাঁ, জি জি, আপনার 5টা লোক যদি ঠিক মতো কাজ করে ওই পত্রিকা এমনি ভাগবে, এমনি দেওয়া। ট্রু ট্রু। থ্যাংক ইউ পাইলট ভাই আমাকে একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ জি, ভালো থাকবেন ভাইয়া।